আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আজকে আমাকে প্রশ্ন করেছে প্রাইমারি স্কুলের একটা ছাত্র। ওর পারিবারিক নাম পঙ্খী। পঙ্খির বয়স 8 বছর, ক্লাস 4-এ পড়ে। আমি ওদের বাড়িতে আসা যাওয়া করি, আমাকে চেনে। তো আমি আজকে ওর বাড়িতে যে বসার সাথে সাথে ও স্কুল থেকে এসেই দরজা দেখার সাথে সাথে আমাকে প্রশ্ন করে, আঙ্কেল, আগের নেতারা ভালো ছিল না বর্তমানের নেতারা ভালো? ওর মূল প্রশ্নটা হলো, আগের নেতারা ভালো ছিল না বর্তমান নেতারা ভালো? আমি ওকে বললাম, তুমি দাঁড়াও, কেন তুমি হঠাৎ এ প্রশ্ন? বলে কি, আমি জানি না, আপনি আমাকে উত্তর না দিয়ে যাবেন না। এই বলে ও ঘরের ভিতরে যে জামা কাপড় খুলতে লাগলো। প্রশ্নটা, আগের নেতারা ভালো না বর্তমানের নেতারা ভালো? আমি খুব চিন্তা পড়ে গেলাম। 8 বছরের এই শিশুর এই প্রশ্নটা কেন এবং কিভাবে ওকে উত্তর দিব? আমি অনেক ভেবে চিনতে ওর প্রশ্নের উত্তরটা জাতির সামনে, পৃথিবীর সামনে তুলে ধরছে। আমার এই আলাপে কোনো ভালো মানুষ এই আলাপের বাইরে থাকবে। আমার আলাপের বিষয়ে ভালো মানুষ আলাপের বাইরে থাকবে। তাই শুরু করি। ওই পঙ্খির প্রশ্ন থেকেই শুরু করি। আগের নেতারা ভালো না বর্তমানের নেতারা ভালো? আগের নেতা বলতে আমাদের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস বলতে যেগুলা আমরা জানি, দাসত্বের ইতিহাস, পরাশক্তির ইতিহাস, ইংরেজ, মোগল, সেন, মারাঠা, নানান জাতির ইতিহাস। এবং তারা কেউ আমাদের দেশের লোক না, কাজে আমাদের দেশ না, তারা সবাই আমাদেরকে ব্যবহার করা, আমাদের ধন সম্পত্তি লুটে খাওয়া, সাথে আমাদের জনজীবনও হরণ করা। এই হলো আমাদের ইতিহাস। ইতিহাস বলতে ইউরোপের একটা ইতিহাস আছে, জার্মানির ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। কিন্তু আমাদের ইতিহাস বলতে যা আমি পেয়েছি, এটা দাসত্বের ইতিহাস, পরাশক্তির শাসনের ইতিহাস। এদেশের কোনো মানুষ কোনো সময় স্বদেশী কোনো নেতা বা দলের শাসন পায়নি। এবং 71-এর অতীতের কথা বাদ দিলাম, 71 থেকে আমাদের একটা হিসাব বিকাশে আমরা বসতে পারি। 71-এর বিপ্লব, তারপরে 24শে জুলাইয়ের বিপ্লব, 71 আর 24 এর মাঝখানে আবার অনেক মিনি বিপ্লব ঘটেছে। শেখ সাহেবেরকে হত্যা, তার পরিবার হত্যা, জেল হত্যা, নানান হত্যা, এবং এগুলো সব ক্ষুদ্র ক্ষুদ্র বিপ্লব বলে। যারা এগুলো ঘটিয়েছে তারা বিপ্লব বলে, কিন্তু তারা এখানে কেউ সফল হয় নাই। সফল হয়েছে শুধু 24শে জুলাই আর 71-এর বিপ্লবটা একটু উল্লেখযোগ্য দিক। কিন্তু কোনো বিপ্লব সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। সে একটা বাড়িরও দিয়ে উদাহরণ দেই। পাশের বাড়ির সাথে যদি গন্ডগোল হয়, তখন সে একা যায় না, ওই বাড়ির সবাই যায়, মানে একটা সহযোগিতা লাগে। আমাদের 71-এ অস্ত্রের সহযোগিতা লেগেছে, পরামর্শ সহযোগিতা লেগেছে। এগুলা প্রকাশ্যে রাশিয়া ও ভারত দিয়েছে। 71-এ আমরা স্বাধীন হয়েছি, আমাদের আলাদা ফ্ল্যাগ হয়েছে। কিন্তু বিপ্লব বলতে যেগুলা বোঝা যায়, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি এবং
রাজনৈতিক মুক্তি প্রথম আসবে, রাজনৈতিক মুক্তি, তারপরে অর্থনৈতিক মুক্তি। এগুলা এগুলার আমরা মুখও দেখি নেই, রাজনীতির মুক্তিও দেখে নেই, অর্থনৈতিক মুক্তিও দেখে নেই। অর্থাৎ আমাদের কষ্টের রাত আজও পোহায় নাই। আমরা সেই তিমিরে আছি, আমরা সেই কষ্ট পোহাইতে আছি। ৭১-এর বিপ্লবে আমি সহযোগিতার কথা বলছি, ভারত রাশিয়ার সহযোগিতা ছিল, আরও পৃথিবীর অনেক দেশের সহযোগিতা ছিল। এগুলো বন্ধুপ্রতিম সহযোগিতা বলা হয়, কিন্তু কোনো বন্ধুপ্রীতিম আর কোনো ভালোবাসা আর কোনো চুক্তি, কোনো সহমর্মিতা কোনো স্বার্থবিহীন হবে না। এটা স্বার্থের সাপেক্ষে এই সহযোগিতা। কাজী জুলাইয়ের যে বিপ্লবটা, ৭১-এর যে বিপ্লবটা, এটা স্বার্থের একটা বিষয় ছিল এবং আমাদের স্বাধীনতার বিষয় ছিল। কতটুকু পেয়েছি এর বর্ণনা, এর হিসাব বিকাশ দিলে অনেক দিন লাগবে, মাস মাস হিসাব দিলে হবে না। মোদ্দা কথা বলি, আমরা কোনো ৭১-এর রাজনৈতিক মুক্তি পাইনি, অর্থনৈতিক মুক্তি পাইনি। অর্থাৎ বিপ্লব বলতে যা বোঝা যায়, ফ্রান্স বিপ্লব, চীন বিপ্লব, রাশিয়ার বিপ্লব, ওই ভিয়েতনাম বিপ্লব, এসব বিপ্লবের মতো না। চীন বিপ্লবের এবং রাশিয়ার বিপ্লবে, এই সমস্ত বিপ্লবের নেতৃত্ব ছিল শ্রমিক কৃষকের, অর্থাৎ শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব ছিল। বাংলাদেশের ৭১-এর বিপ্লব ছিল শ্রমিক শ্রেণী, কৃষক, সর্বজনের অংশ ছিল, কিন্তু মূল নেতৃত্ব ছিল রুশপন্থী, ভারতপন্থী রাজনৈতিক নেতাদের। এবং এই বিপ্লবে শ্রমিক শ্রেণীর কোনো অংশ ছিল, কিন্তু নেতৃত্ব ছিল না। ৭১-এর বিপ্লবটা সম্পূর্ণ পরাশক্তির নেতৃত্বে, ডাইরেক্ট পরাশক্তির নেতৃত্বে। এবং আমাদের অনেক নাকানি চুপনি খেয়ে আমরা ৭১ অর্জন করেছিলাম, কিন্তু বিপ্লব অর্জন করিনি। আসেন ২৪শে জুলাই। ২৪শে জুলাইটা কি বিপ্লব বলে ওরা? ২৪শে জুলাই ওই সহযোগিতা লাগে, পরাশক্তির সহযোগিতা লাগে। ২৪শে বিপ্লব প্রেস একটা মার্কেট দখল করা। রুশ ভারতের আধিপত্যের যে মার্কেটটা ছিল প্রায় ৫০ বছর ধরে, এটা রুশ ভারত ইউজ করত। এই মার্কেটটা ছিনায় নিছে মার্কিনের নেতৃত্বে, এদেশে একটা বিপ্লবী বলতে হবে। এবং এটা কোনো অর্থে বিপ্লব বলা হবে না, এটা হচ্ছে কি একটা ডাকাতির মতো। একদল ডাকাত যে একটা বাজার দখল করে লুটপাট করা, এখানে ডাকাতের মতো ঠিক, কিন্তু এটা স্থায়ী ডাকাতি। রুশ ভারত থেকে, আধিপত্যবোধ থেকে বাংলাদেশকে, এই ভূখণ্ডটা দখল করে নিল আমেরিকা। এবং নেতৃত্ব, অর্থ, এগুলা বহির্শক্তির, আর রক্ত আমার দেশের মানুষের। আমরা দিলাম রক্ত, অর্থ, পরামর্শ দিল পরাশক্তি আমেরিকা। এই নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এবং হাসিনাকে মেরে ফেলাবার জন্য ১৯ বার পদক্ষেপ নিয়েছে, কিন্তু সফল হয়নি। এইবার সফল হয়েছে কোঠা আন্দোলনকে সামনে রেখে। এবং একটা অরাজনৈতিক ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে, ইউনূস সাহেব প্রথম দিকে অন্তরালে ছিল, পর্দার আড়ালে ছিল। আমরা দেখেছি ছাত্র যুবকদের নেতৃত্ব। এই ছাত্র যুবক লুকায় ছিল ছাত্রলীগে, আওয়ামী লীগে এরা বহুকাল লুকিয়েছিল। এবং বঙ্গবন্ধু হাসিনার পায়ে এরা কদম বুচি দিত। এই নেতৃত্বটা হঠাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে উৎখাত করে ফেলল। আওয়ামী লীগের বিরুদ্ধে এরা ইসলামপন্থী, এরা শরিয়া আইন, আসমানি আইনের শিবির, এক কথা এরা শিবির। এই ৮-৯ জন নেতা ছাত্র, কিন্তু ভার্সিটির ছাত্র এরা, এবং এদের পক্ষের জনগোষ্ঠীকে নিয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীর কিছু ছাত্র যুবক
সাথে সাধারণ ছাত্র যুবক ছিল, সাথে কিছু সাধারণ লোকজন ছিল, অর্থাৎ আওয়ামী বিক্ষোভ শ্রেণীকে নিয়ে এরা কোটা বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করলো, অর্থাৎ এরা ভারতের হাত থেকে, আধিপত্যবাদ থেকে ছিনিয়ে নিল। এবং এদের আন্দোলন চলাকালীন সময়ে ভারত বিদ্বেষী এইসব কথাবার্তা এদের মুখে আমেরিকার সাম্রাজ্যবাদ কথাটা নেই, এবং আজও এরা আমেরিকার সাম্রাজ্যবাদ কথাটা বলে না। এবং এই নেতারা যে কোনো সময়ের থেকে বাংলাদেশে আলোচিত বর্তমান নেতৃত্ব, ওই যে ছোট্ট বাচ্চাটা, 8 বছরের বাচ্চাটা, নাম হলো কি যেন নাম, পঙ্খী প্রশ্ন করছে, আগের নেতারা ভালো না এখনকার নেতারা ভালো? তো এখনকার নেতারা, পঙ্খী প্রশ্ন করছে এখনকার নেতারা, তো এখনকার গোটা রাজনীতির শীর্ষে, রাজনীতির মাথায় চড়িয়ে আছে যুবকরা, ছাত্ররা। হালে তারা ভার্সিটিতে যায় না বা ছাত্রটা ব্যবহার করে না, কিন্তু মূলত ছাত্র নেতৃত্ব চলছে। এবং এই ছাত্রদের মাধ্যমে, এই ছাত্ররা আবার শিবির, এবং তাদের ব্যাপারে আমি বলবো না, তাদের ব্যাপারে একটা বলা যায় যে মুরগির ডিম থেকে বাচ্চাটা বেরোয়, ওই বাচ্চাটা মুরগির পায়েস দিয়ে ঘোরঘার করে, এবং ওই বাচ্চাটার কতটুকু জ্ঞান থাকতে পারে। অথবা একটা গাভীতে বাচ্চা দিলে, গাভীর বাচ্চাটা পৃথিবীতে এসেই সে বারবার চেষ্টা করে উঠে দাঁড়াবার জন্য, এক পর্যায়ে উঠে দাঁড়ায়, দৌড়দৌড়ি করে, কিন্তু গরুর বাছুরটা আগুন পানি বোঝে না, গরুর বাছুরটা শত্রু বোঝে না, মিত্র বোঝে না, সে তিরিং তিরিং করে লাফাতে থাকে। অনেক সময় গরুর বাছুর লাফাতে পুকুরে পড়ে মারা যায় বা আগুনে পড়ে মারা যায়। তা বাংলাদেশের যে বর্তমান নেতৃত্ব, এই তরুণরা, এদের যে ইতিহাসের জ্ঞান, এদের যে বয়স, এদের যে পিতা এবং পিতামহ যে রূপ, তার থেকে আরও জঘন্য রূপ এদের তো পিতামহ আছে, ইউনূস সাহেব সহ আরও ঊর্ধ্বে এদের পিতা ও পিতামহ আছে। এই বাচ্চারা বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে, গাড়ি বহর নিয়ে কত কিছু করছে। এই বাচ্চাদের কোনো টাকা পয়সা নাই, এরা ঢাকা শহরে লজিং থেকে বা কোনো রকম দিন যাপন করতো। এরা এখন জাতীয় নেতা, সরকারি গাড়ি, সরকারি প্রোটোকলে এরা থাকে। বিএনপি এদের সরকারি প্রোটোকল দিয়ে রেখেছে এদের জীবনযাপন। তাই আমি এদের পরিচয় দিতে বলছিলাম যে ওই যে পঙ্খী যে প্রশ্নটা করছে যে এখনকার নেতারা ভালো না আগের নেতারা ভালো, তো এখনকার নেতারা যারা, তাদের পিতামহ যে লুটপাট করছে, এবং জঘন্য ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক দুর্নীতি করেছে বিদেশিদের পক্ষে হয়ে, তার থেকে অনেক ধাপ এরা এগিয়ে আছে। এদের লুটপাট যেটা আওয়ামী লীগ করতে পারে নাই 50 বছরে, এরা তা করে ফেলছে মাত্র 3-4 মাসের ভিতরে। অর্থ লুটপাট, চাঁদাবাজ ইত্যাদি। আমি ওই যে নাহিদ সার্জিস, এই পাটোয়ারি, আরও কয়েকজন আছে, 7-8 জন মাত্র, 7-8 জনের তরুণ নেতা, এরা কেবল ডিম থেকে বেরিয়ে আসছে। ওই গাভীর বাচ্চা যেমন বেড়ে এসে যেমন লম্ব দেয়, এবং একটা গাভীর বাচ্চা বড় হইয়া তখন ওর মার আচরণটা বোঝে, বাবাকে তা জানে না। গরুর বাচ্চার বাবাকে জানে না, আর ওই মা চেনে এবং মার থেকে শিক্ষা নেয় গরুর বাচ্চাটা। মুরগিটাও ঠিক অনুরূপ, মুরগির বাচ্চার বাবাকে জানা নাই, মুরগিটা তার মার থেকে খাওয়া শেখে, আত্মরক্ষা শেখে। তা আমাদের এই যে তরুণ যে বাচ্চা নেতারা, এরা ওই ডিম থেকে বেরিয়ে এসছে, এরা ইতিহাস জ্ঞান, আমাদের বাংলাদেশের অতীত ইতিহাস
এগুলো কিছুই জানে না। এরা বিদেশি মদতে অর্থাৎ আমেরিকার পরিস্থিতির শিকার হয়েছে এবং এদের একটা ক্ষোভ ছিল, মারাত্মক ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল আওয়ামী লীগ, কিন্তু আদর্শিক মতাদর্শিক একটা বিষয় ছিল, অর্থাৎ খোদাই দুনিয়া, অর্থাৎ আসমানি কেতাব, অর্থাৎ শরিয়া, অর্থাৎ খেলাফত আন্দোলন, এগুলো এদের মতাদর্শ ছিল। কিন্তু এই বাচ্চা নেতারা খেলাফত আন্দোলনের সময়ের বিশ্ব পরিস্থিতি বা শরিয়া আইন আর মানুষ কর্তৃক সৃষ্ট আইন কানুন অর্থশাস্ত্র এই সব কিছু এরা অতটা অধ্যয়ন করে নেই। এরা ঠিক ডিম থেকে বেরিয়ে এসেই আবার ক্ষমতা পেয়ে গেছে। এখন সার্জিস একদিন ওই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে যে এই প্রেস ক্লাবের ডান দিকে বাম দিকে 200 গজের ভিতরে কোনো মিটিং কোনো জমায়েত হলে বুঝিয়ে দিব। এই অল্প বয়স এই বালক কোন হিসেবে এই কথাটা বলল যে প্রেস ক্লাব থেকে 200 গজ 300 গজ ডান বায়ে কোনো লোক এখানে জমায়েত করতে পারবে না, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার নেই। তাহলে ফ্যাসিবাদ যে কথাটা ওরা বলে জনগণকে ধোকা দিয়েছিল, ওরা তো বলে না, ওদেরকে বলা হয়েছে পরাশক্তি আমেরিকা ওদেরকে বলা হয়েছে। এদের নিজস্ব কোনো অর্থ কোনো হিম্মত এগুলো কিছুই নেই, সব পরাশক্তির মদতে। কাজে 24-এর যে বিপ্লবটা, এখানে কোনো রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তির কিছুই নাই। সাংস্কৃতিক যে একটা মুক্তির বিষয় থাকে, এইটাও 71-এর পরে বাংলাদেশের কোনো উৎপাদন ব্যবস্থার উল্লেখযোগ্য উৎপাদন ব্যবস্থার গার্মেন্টস শিল্প কারখানা কৃষি ব্যাপারে ছিটা ফাটা কিছু উদাহরণ আছে আওয়ামী লীগের সময়। এদের সময় কিছুই নেই। এদের সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের গলায় জুতা পরাও, লুটতরাজ আওয়ামী লীগের বাড়িতে আগুন লাগাও, সব নাম ফলক উচ্ছেদ করে হজরত ইব্রাহিমকে জাতির পিতা বানাও, মাজার ভেঙে দিয়ে সেখানে ওই ওনাদের পক্ষের মাজার বানাও, অলি আল্লাহ দরবেশ এরা ভুয়া, এদের মাজার ভাঙো, এদেরকে নিশ্চিহ্ন করে দাও। অর্থনৈতিক মুক্তির কি এই বাল্যক নেতারা কি তা অধ্যয়ন করেছে? অর্থনৈতিক মুক্তি তো সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকে। এরা যে কেতাবি ভাবনা চিন্তা খোলাফায়ে রাশিদিন সহ বিভিন্ন ইসলামিক চিন্তাবাদের পাশে প্যারালাল যে মানুষ কর্তৃক যে জ্ঞান বিজ্ঞান, এদের তো 40 বছর কেন হয় নাই, এদের বয়সই হয় নাই, তো কয়টা বই পড়বে? সবেমাত্র ডিম থেকে বেরিয়ে এলো পৃথিবীতে, এসে দেখে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা। কাজী জ্ঞান বিজ্ঞানের সমাজ বিষয়ক কোনো কাজ করতে গেলে জ্ঞান বিজ্ঞান লাগে। এটা শুধু সমাজ বিজ্ঞানীদের ব্যাপার। যেমন আপনার আজকের দুনিয়া যে অশান্তিগুলো আছে, এটা একটা ভিন্ন প্রসঙ্গ হয়। ওই যে পঙ্খী যে প্রশ্ন করছিল যে আগের নেতারা ভালো না এখনকার নেতারা ভালো, আমি ওই পঙ্খীর কথার ভিতরে থাকতে চাই, বাইরে যেতে চাই না। বাইরে শুধু একটা কথা বলবো, পৃথিবীর সকল সমস্যা সকল কষ্টের পেছনে ধনতান্ত্রিক বুর্জুয়া উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ এক কথার সাম্রাজ্যবাদী ব্যবস্থা। এই ব্যবস্থায় আমি নিজেও যদি কোনো দেশের রাষ্ট্রপতি থাকি বা প্রধানমন্ত্রী হই, আমিও আজকে এখন যে কথা বলছি আমার তখন সম্ভব না। এটা একটা পুঁজিবাদী একটা ফর্ম। এই ফর্মেই এই আমাদের দেশে বালকরা জন্ম নিয়েছে। কাজে পুঁজিবাদী ফর্মে এই বিশ্ব নেতারা, আমরা তাদেরকে গাল পাড়ছি, ভারতকে গাল পাড়ছি, আমেরিকাকে গাল পাড়ছি, বিভিন্ন নেতাকে আমরা গাল পেয়ে একটা সুখ পাই। কিন্তু এটা তো গাল দিয়ে সমাধান না, এটা হলো সিস্টেম পরিবর্তন, অর্থাৎ
সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক ব্যবস্থার যে ফর্মটা, এটাকে চূর্ণ করে, এটাকে ভেঙে সাম্যবাদী যৌথ অর্থাৎ সমাজতান্ত্রিক, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ফর্মে এই যুবক নেতারা জন্ম হবে না। সমাজতান্ত্রিক ফর্মে দুঃখ বা খারাপ কাজ করার লোকগুলা আর থাকবে না, এগুলা বিলয় হয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে। কাজেই আমরা আজকে মোদিকে গাল পারি, কালকে রাশিয়াকে গাল পারি, অমুক দিন আমেরিকাকে গাল পারি, আমরা ইউনূস সাহেবকে গাল পারি, আমরা নাহিদ সারজিদের গাল পারি। এই গাল দিলে তো এখান থেকে মুক্তি হবে না। এই ফর্মটাকে অর্থাৎ গণতান্ত্রিক পুঁজিবাদী এই ফর্মে ওদের জন্ম। এই ফর্মটাকে ভেঙে দিলে আর কখনো সার্জিস হবে না, কখনো ইউনূস হবে না, মোদি হবে না, বিশ্বে এই পুতিন হবে না, এই আমেরিকার টনি ইত্যাদি। অর্থাৎ বিশ্ব ব্যবস্থার যে সমস্ত লোকদেরকে আমরা গাল দেই, সমালোচনা করি, এটা সাময়িক সুখ পায়, ওটা ক্ষুব্ধ হয়ে আমরা এই গালিগালাজগুলো করি। এটা গালিগালাজের বিপ্লব না, এটা একটা বিপ্লবের ব্যাপার। অর্থাৎ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার উৎখাত দিয়ে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থাই এলো এর মুক্তির পথ। এখানেই একটা নূতন ব্যবস্থা, এই ব্যবস্থায় আর বর্তমান যাদের গাল দিই, ওই ব্যবস্থায় যারা জন্ম নেবে তাদেরকে আর গাল দিতে হবে না। এটা হলো মধ্য কথা। এটা ওই যে পঙ্খির প্রশ্ন ছিল না, পঙ্খির প্রশ্নের উত্তর যে আমাকে বাড়তি এই কথাগুলো বলতে হলো। মোদ্দা কথা, একদম মোটা দাগের কথা, ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থায় জন্ম হয় এই খারাপ লোক। ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থায় জন্ম হয় ইউনূস সাহেব, ওই ওই মোদি ইত্যাদি। আর সাম্যবাদী সমাজতান্ত্রিক ব্যবস্থায় জন্ম নেবে লেনিন, মাও সেতুং। অর্থাৎ তারা দুর্নীতি, ওখানে দুর্নীতির কোনো সুযোগ নাই, কাজেই ওই মানুষগুলো ভালো হয়। আমাদের দেশে হতাশার কিছু ব্যাপার নাই এখানে। এখন আমাদের এটা গা সেওয়া হয়ে গেছে, বা দুঃখের চোটে গালিগালাজ করি। যেমন ক্লাস 4-এ পড়ে 8 বছরের বাচ্চা হঠাৎ আমার সাথে দেখার পরে প্রশ্ন কি, আগের নেতারা ভালো ছিল না এখনকার নেতারা ভালো ছিল? তার ছোট মস্তিষ্কে কিছু একটা ভাবছে, এবং আমার সাথে এই প্রশ্নটা করলো কেন, যে ও আবার জানে আমি বহু বিষয়ে লেখালেখি করি, আমি এই সব বিষয়ে ভাবা চিন্তা করি, এজন্য আমাকেই প্রশ্ন করছে, কাকা আগে নেতারা ভালো না বর্তমান নেতারা ভালো? প্রশ্নটা এখন তার এমন বিশ্ব ব্যবস্থাটা এমন, বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা এমন যে একটি ফোরের বাচ্চা, 8 বছরের বাচ্চার মস্তিষ্ক আমাদের এই সমাজের এই কষ্টটা তার মাথায় হিট করছে। এই হলো মোটামুটি কথা। কথা বললে অনেক বলা যাবে। আমাদের কষ্টের রাত 71-এও পোহায় নাই, আমাদের কষ্টের রাত এই 24 জুলাই বিপ্লবেও হয় নাই, এবং এরা বিপ্লব নামটা ব্যবহার করে, এবং এখন তেড়ে আসছে বিপ্লবের সনদ বানাতে হবে। জুলাই বিপ্লবকে সামনে নিয়ে আসতে হবে। 71 সব কিছু নাই, বালক নেতারা মাঠে নেমেছে, এবং এরা খায় দায় থাকে সব সরকারি প্রোটোকলে। বিএনপি আজকে এই নেতারা, এই সার্জিসরা, এই তরুণরা, অর্থাৎ ইউনূস সাহেবদের আশীর্বাদে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। কাজী তারেক রহমান এদেরকে পূজা দেবে, এদেরকে রক্ষা করবে, এদেরকে প্রোটোকল দিয়ে রাখবে, এটা তারেক রহমানের স্বার্থ। এই ইউনূস সাহেব আর এই তরুণ নেতারা যদি এই কাজটা না করতো, তারেক প্রধানমন্ত্রী হতে পারতো না। বিষয়গুলো আমাদেরকে তলিয়ে ভাবতে হবে। আমার সব শেষ কথাটা হচ্ছে কি,
সকল দুঃখের একমাত্র কারণ ধনতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থা, আর সকল দুঃখের অবসানের পথই হচ্ছে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। তো থ্যাংক ইউ, আমি সাথে আছি, আপনার সাথে থাকবেন।